আমরা আজকের পরে যেগুলো দেখবো সেগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার স্পর্শক আর ছেদক। এটা নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। তো আমরা বলেছিলাম যে দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করতে পারে, বহিঃস্পর্শ করতে পারে, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। এটা নিয়ে আর যাচ্ছি না। তো আপনাদের দুইটা পয়েন্ট বলেছিলাম যে হচ্ছে যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, অর্থাৎ বাইরের দিক থেকে স্পর্শ করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় দূরত্বটা কি হবে। তো এটা নিয়ে আজকে আমরা একটু ম্যাথ করব, তাই এটা আমি একটু আপনাদের মনে করে দিচ্ছি আবারও। তো আমরা যদি হচ্ছে এখানে বৃত্ত আঁকি একটা, এটা এখানে একটা বৃত্ত আছে ধরেন। আহ, তো আমরা যদি দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করাই, বহিঃস্পর্শ মানে হচ্ছে দুইটা বৃত্ত বাইরে দিয়ে স্পর্শ করবে। তো আমরা যদি হচ্ছে এখানে দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করাই, তো এই বহিঃস্পর্শ করালে যেটা হবে, এদের কেন্দ্রদের দূরত্ব হবে দুইটা ব্যাসার্ধের যোগফল। বলেছিলাম দুইটা ব্যাসার্ধের যোগফল মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ধরি, তো এই যে বড় বৃত্তটা সেটা ব্যাসার্ধ যদি আমরা ধরি ক্যাপিটাল আর, আর ছোট বৃত্তটা এটা ব্যাসার্ধ যদি ধরি আমরা স্মল আর, আর সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, আর সেই দূরত্বটা হবে এই ক্যাপিটাল আর আর স্মল আর এই দুইটার যোগফলের সমান। অর্থাৎ দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত, এখান থেকে এইটুক পর্যন্ত। তাহলে এখানে যদি আমাদের একটা বৃত্ত দিয়ে বলে যে বড় একটা বৃত্তের আহ ব্যাস হচ্ছে 10 আর ছোট একটা বৃত্তের ব্যাস হচ্ছে 8, এরকম বলে দিল, তারা হচ্ছে যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, কি বললাম যে বড় একটা বৃত্ত এটার ব্যাস হচ্ছে 10 আর ছোট একটা বৃত্ত এটার ব্যাস হচ্ছে 8, যদি বলে তারা হচ্ছে পরস্পরকে বহিঃস্পর্শ করে, সেই ক্ষেত্রে তাদের কেন্দ্রদের দূরত্ব কত হবে। তো বড় একটা বৃত্ত যদি হচ্ছে 10 হয়, এটার হচ্ছে ব্যাসার্ধটা আমরা বের করে নিব, কারণ এখানে লাগবে আমাদের ব্যাসার্ধটা। আর ছোট একটা বৃত্ত যদি হচ্ছে আপনার 8 হয়, আমরা এটা করবো এটার ব্যাসার্ধ ধরে নিব। তাহলে এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 কে অর্ধেক করলে হয় 5, আর এখানে 8 কে অর্ধেক করলে হয় 4। তাহলে এই 5 আর 4 9, এই 9 হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তো সূত্রটা ছিল হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর প্লাস আর। আবার যদি হচ্ছে দুইটা বৃত্ত আমরা অন্তঃস্পর্শ করাই, অন্তঃস্পর্শ করাই সেক্ষেত্রে দূরত্বটা কি হবে। অন্তঃস্পর্শ করানোর জন্য আমরা এখানে একটা বৃত্ত নিলাম, বড় একটা বৃত্ত নিলাম। তো এর সাথে আমি ছোট আরেকটা বৃত্ত নিলাম। তো বৃত্ত নিয়ে আমরা হচ্ছে দুইটা বৃত্তকে একটু অন্তঃস্পর্শ করাই। তো দেখেন অন্তঃস্পর্শ মানে হচ্ছে ভিতর দিয়ে স্পর্শ করবে, সেক্ষেত্রে তাদের কেন্দ্রদের দূরত্ব কি হবে। তখন আমি বলেছিলাম যে হচ্ছে এখানে বড় বৃত্তের যে ব্যাসার্ধ আছে, তো বড় বৃত্তের ব্যাসার্ধ যদি এইটুকু হয়, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরেন হচ্ছে, আমি অন্য একটা কালার দিয়ে আঁকি, ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরেন হচ্ছে এখানে এইটুকু। তো এখন কেন্দ্রদের দূরত্ব কতটুকু, কেন্দ্রদের দূরত্ব হচ্ছে এখানে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটা বাদ দিলে যেটা থাকবে সেটাই, অর্থাৎ এইটুকু। তো এখানে বড় যে ব্যাসার্ধটা আছে সেটা থেকে যদি আমরা ছোট ব্যাসার্ধ বাদ দিই, তাহলে এই যে মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি ছিল, কেন্দ্রদের দূরত্ব। সেক্ষেত্রে সূত্র ছিল ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তো এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ পরীক্ষায় আসতে পারে, এটা আমাদের কাজে লাগবে। তো আমরা এখন এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে প্রশ্নে বলা আছে, এটা না, প্রশ্নটা বলা আছে এই যে এটা। তো বলা আছে, দেখেন খেয়াল করেন ভালো করে, বলা আছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো। তো তার সাথে বলা আছে যে বৃহত্তর বৃত্তটি ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং কেন্দ্রদের দূরত্ব 2 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত। এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। তো আমরা এই ম্যাথটা জাস্ট একটু পরে দেখি, 1 সেকেন্ড পরে আমরা হচ্ছে এখানে আরেকটা ম্যাথ আছে, সেটা একটু আমরা দেখি। আচ্ছা, কোনো কারণে স্লাইডটা হয়তো এদিক সেদিক হয়ে গেছে, তো আমি প্রশ্নটা মুখে বলছি। প্রশ্ন হচ্ছে ধরেন যদি আমরা এইভাবে বলি যে এখানে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের দুইটা ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ একটা, ছোটটার ব্যাসার্ধ একটা। তো এখন যদি দুইটা ব্যাসার্ধ দেয়া থাকে, আর যদি বলা হয় কেন্দ্রদের দূরত্ব, সেক্ষেত্রে যদি বলা হয় তারা অন্তঃস্পর্শ করে, তাহলে আমরা কি করব, বিয়োগ করব। আর যদি বলা হয় বহিঃস্পর্শ করে, তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে যদি আমি এখানে প্রথম প্রশ্নটা যদি এইভাবে বলি যে এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেটার যদি হয় ব্যাসার্ধ 6 আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 4, সেই ক্ষেত্রে তাদের দূরত্ব কত। তাহলে এই 6 আর 4 এটা আমরা যোগ করব, কারণ এখানে বহিঃস্পর্শ বলা হচ্ছে। আবার যদি এখানে বলে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, সেক্ষেত্রে যদি বড় বৃত্তটা হয় 6, বড় বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 6 আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি হয় ধরেন 4, সেক্ষেত্রে এই 6 থেকে
4 সেন্টিমিটার বাদ দিলে থাকবে হচ্ছে 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটারটা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। আর এইখানে প্রশ্নে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে থার্ড আর একটা প্রশ্ন। এখানে প্রশ্ন একটু অন্যরকম, আপনারা জাস্ট প্রশ্ন একটু পড়েন, পরে দেখেন অ্যান্সার করতে পারেন কিনা, সবাইকে চেষ্টা করেন। ওকে, এই প্রশ্নটা এখানে স্লাইডে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটার অ্যান্সারটা আপনারা হচ্ছে আহ, এখানে অ্যান্সার দেয়া আছে অবশ্য, আপনারা অনেকে তার আগে করে ফেলেছেন। দেখেন প্রশ্ন বলা ছিল দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো, মানে নিচে চিত্রটা অন্তঃস্পর্শ করলো মানে ভিতরের দিকে স্পর্শ করলো। এখন বলা আছে বৃহত্তর বৃত্তটি ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। প্রশ্নে বলা আছে বৃহত্তর বৃত্তটি ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এখন বৃহত্তর বৃত্তটি ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে আমরা বললাম হচ্ছে এইটুকু, অর্থাৎ এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এইটুকু 6 সেন্টিমিটার। এরপরে যেটা বলা আছে, এরপরে বলা আছে কেন্দ্রদের দূরত্ব 2 সেন্টিমিটার। এতক্ষণ আমরা কেন্দ্রদের দূরত্বটা বের করেছি, কিন্তু এইখানে কেন্দ্রদের দূরত্বটা দেয়া আছে, এই যে এইটুকু দেয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এই সবটা যদি হয় 6 আর এই কেন্দ্রদের দূরত্ব যদি 2 হয়, তাহলে এই ছোট বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? 6 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 4 থাকবে। তার মানে প্রশ্নটা কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে বড় বৃত্ত দেওয়া আছে আর ছোট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বলতে পারে কেন্দ্রদের দূরত্ব। আবার বলতে পারে হচ্ছে এই বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর কেন্দ্রদের দূরত্ব দেওয়া আছে, তখন বলতে পারে হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা কত, এইটা হচ্ছে বলতে পারে। তো এভাবেও প্রশ্ন করতে পারে। তো এরকম এখানে 3 ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, এখানে যদি বলা হয় বড়টার ব্যাসার্ধ 6 আর ছোটটা তাদের দূরত্ব হচ্ছে 2, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে 4 দেখতে পাচ্ছি, অ্যান্সার হয়ে যাবে 4। তো এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে এই আমি যেভাবে বললাম এর বাইরে আর প্রশ্ন করা সম্ভব না, এইভাবেই প্রশ্ন আসলে আসতে পারে। তো আমরা এটা একটু ভালো করে দেখে নিব। এরপরে গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ যদি স্পর্শ করে বাইরের দিক থেকে, সেক্ষেত্রে কি হবে, যদি ছেদ করে তাহলে কি হবে, এইগুলো আমরা দেখেছিলাম। তো এরপরে আমরা যেটা দেখবো আর কি আজকে, এরপরে আমরা এখানে দেখেছিলাম যে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ বা ত্রিভুজ, এগুলো আমরা দেখেছিলাম। আর যদি একটা বৃত্ত আর ত্রিভুজ হয়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম বৃত্ত আর ত্রিভুজ যদি স্পর্শ করে তাহলে কি হবে। আর এখানে আমার চতুর্ভুজ লেখা আছে, চতুর্ভুজের কথা বললে সেটা হচ্ছে আপনার চতুর্ভুজ যদি একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ স্পর্শ করে তাহলে একটা বিন্দুতে স্পর্শ করবে। আর যদি হচ্ছে ম্যাক্সিমাম স্পর্শ করতে পারে সেক্ষেত্রে হবে 4টা বিন্দু। আর বলেছিলাম হচ্ছে যদি একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ যদি ছেদ করা হয়, স্পর্শ না করে যদি আমরা ছেদ করাই, সেক্ষেত্রে মিনিমাম 2টা জায়গাতে ছেদ করা সম্ভব, আর সর্বোচ্চ আমরা হচ্ছে 8টা বিন্দুতে ছেদ করতে পারবো। এটা আমরা গত ক্লাসে পড়ে ফেলেছিলাম। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তের মধ্যে যদি আমরা সামান্তরিক আঁকতে যাই সেক্ষেত্রে কি হবে। তো দেখেন, যদি আমরা বৃত্তের মধ্যে কোনো একটা সামান্তরিক আঁকতে যাই তাহলে সামান্তরিক আঁকা সম্ভব না। সামান্তরিক আঁকা সম্ভব না কেন? যদি সামান্তরিক আঁকতে যাই তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। মানে বৃত্তের মধ্যে আপনি সামান্তরিক আঁকতে পারবেন না, ভিতরে আঁকতে পারবেন না, বাইরে আঁকতে পারবেন। তো বৃত্তস্থ যে সামান্তরিকটা সেটা হবে একটা আয়তক্ষেত্র, বৃত্তের মধ্যে সামান্তরিক আঁটবে না, অর্থাৎ একটা কোণা বের হয়ে থাকবে। তো বৃত্তের মধ্যে কি করা সম্ভব না? সামান্তরিক আঁকা সম্ভব না। বৃত্তের মধ্যে আপনি সামান্তরিক আর রম্বস এই যেটা আঁকতে যান না কেন সেটা আর ভিতরে থাকবে না, অর্থাৎ বৃত্তস্থ থাকবে না, এটা হচ্ছে বৃত্তের বাইরে চলে যাবে। তো আমি যদি এখানে একটু দেখি, ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত আছে এখানে, আপনি যদি এখানে সামান্তরিক আঁকার চেষ্টা করেন তাহলে সামান্তরিকটা আপনি আঁকতে পারবেন না, কারণ হচ্ছে সামান্তরিক আঁকতে গেলে কোণা থাকে একটু। তো এই যে কোণাটা, এই কোণাটার জন্য হচ্ছে আমরা সামান্তরিক আঁকতে পারবো না, কারণ এদিকে এদিকে থাকবে, এদিকে কোণা থাকবে। এরপরে যে বাইরে যে কোণাটা আছে সেটা দেখা গেল কি হয়ে যাবে, বাইরে চলে যাবে। তার মানে হচ্ছে আমরা বৃত্তের মধ্যে কোনো ধরনের সামুদ্রিক আঁকতে পারবো না। আঁকতে গেলে যদি আমরা চেষ্টা করি সেক্ষেত্রে সেটা হয়ে যাবে একটা আয়তক্ষেত্র, কারণ আমরা জানি সামান্তরিক যেটা আছে, সামান্তরিকটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। আবার আয়তক্ষেত্রটাও কি বিপরীত বাহুগুলো সমান্তরাল। বা সামান্তরিকের যেটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, আবার আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। পার্থক্যটা ছিল হচ্ছে আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি আর সামুদ্রিকের কোণগুলো 90 ডিগ্রি না। তার মানে যদি আমরা বৃত্তস্থ কোনো একটা সামুদ্রিক আঁকতে যাই সেক্ষেত্রে এটা সামুদ্রিক হবে না, তখন হয়ে যাবে আয়তক্ষেত্র। আবার যদি বৃত্তের মধ্যে আমরা রম্বস আঁকতে যাই সেটাও কি থাকবে না, রম্বস থাকবে না, তখন সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। এখন আমরা এই পরের যে পয়েন্ট আছে এখানে একটু ফোকাস করব। তো আমাদের পরের স্লাইডটা যেটা বলা আছে, পরের স্লাইডটা বলা ছিল সামুদ্রিকের কথা, রম্বসের কথা, আমরা একটু দেখে আসি এটা। তো যেটা বলছিলাম, যদি আমরা বৃত্তের মধ্যে রম্বস আঁকি, রম্বসটা হবে না, রম্বসটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র, কারণ রম্বসের 4টা বাহু সমান।
বর্গেরও কি আছে, 4টা বাহু সমান আছে। তো বর্গের 4টা বাহু সমান, রম্বসের 4টা বাহু সমান। পার্থক্যটা ছিল কোণের মধ্যে। বর্গের যে কোণটা 90 ডিগ্রি আর রম্বসের কোণগুলো 90 ডিগ্রি হয় না। তো এখানে যখন আমরা বৃত্তের মধ্যে জোর করে রম্বসটা বসাতে যাবো, এটা অটোমেটিক হয়ে যাবে হচ্ছে বর্গক্ষেত্র। তো এরপরে হচ্ছে আমরা যেটা বলছিলাম আগের স্লাইডে, যে এই যে বৃত্তের মধ্যে যে আমরা একটা চতুর্ভুজ আঁকবো, তো বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকলে এখানে কি হবে, বিপরীত যে কোণগুলো আছে এগুলো সবসময় 180 ডিগ্রি হবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের মধ্যে যদি কোনো একটা চতুর্ভুজ আমরা আঁকতে যাই, সেক্ষেত্রে বিপরীত কোণগুলো হবে 180 ডিগ্রি। এখন আপনাদের মনে আছে কিনা যে সামান্তরিকের সময় আমরা কি পড়েছিলাম, সামান্তরিক ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। রম্বসের ক্ষেত্রে পড়েছিলাম বিপরীত কোণগুলো সমান হয়, আর পাশাপাশি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটু মনে করেন আপনারা, যে আমরা পড়েছিলাম যে সামান্তরিক আর হচ্ছে রম্বসের ক্ষেত্রে সন্নিহিত দুইটা কোণের সমষ্টি 180, অর্থাৎ পাশাপাশি যে দুইটা কোণ থাকবে সেগুলো সমষ্টি 180, আর বিপরীত কোণগুলো একটা আরেকটা সমান। একটা যদি হতো 70 ডিগ্রি, তখন আরেকটা হয়ে যেত 70 ডিগ্রি। কিন্তু এইখানে যদি আমরা বৃত্তের মধ্যে কোনো একটা চতুর্ভুজ বসাই, সেক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে বিপরীত দুইটা কোণের সমষ্টিটা হবে 180, পাশাপাশি দুইটা কোণের সমষ্টি না। যদি আমরা বৃত্তের মধ্যে কোনো একটা আহ সামান্তরিক বা হচ্ছে কোনো একটা চতুর্ভুজ বা অন্যান্য যে কোনো একটা চতুর্ভুজ যদি আমরা বসাই, সেক্ষেত্রে বিপরীত দুইটা কোণের সমষ্টি হবে 180। এটা আমরা হচ্ছে ম্যাথ করার সময় পাবো। তো আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি। প্রশ্নে বলা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি কোণ 65 ডিগ্রি হলে বিপরীত কোণটি কত। বলা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি কোণ 65 ডিগ্রি হলে বিপরীত কোণটি কত। তো যদি আমরা বৃত্তের মধ্যে কোনো একটা চতুর্ভুজকে বসাই, তখন যদি বৃত্তের মধ্যে চতুর্ভুজকে বসাই, তখন যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা থাকবে, এই চতুর্ভুজের একটা কোণ যদি আপনি জানেন, একটা কোণ যদি জানেন, অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন, দুইজন দিয়েছেন, ফাইন। তো আমরা যদি এখানে বৃত্তের মধ্যে কোনো একটা চতুর্ভুজ আঁকি, আঁকার পরে যদি এই চতুর্ভুজ যেটা থাকবে সেটা যদি হচ্ছে একটা কোণ আমরা জানি, তো বিপরীত কোণটা কি হবে জানা সম্ভব। অর্থাৎ এখানের যে কোণটা আছে, এটা এখানে যদি বলা যায় এটা যদি হয় 65 ডিগ্রি, আর বিপরীত কোণটা হবে কত, 180 থেকে 65 বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে হবে আমাদের অ্যান্সার। তাহলে যেহেতু দুইটা বিপরীত কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 65 বাদ দিলে থাকবে হচ্ছে 115 ডিগ্রি। তো এখানে যদি বলা থাকতো যে একটা কোণের পরিমাণ 115, বাকি কোণটা কত, তাহলে তখন অ্যান্সার হতো 65 ডিগ্রি। তার মানে আমরা মনে রাখবো যে বৃত্তে যদি কোনো একটা চতুর্ভুজ আঁকি, সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে একটা কোণ জানা থাকলে আরেকটা কোণ ইজিলি বের করা যাবে। ওকে, এরপর আমরা যে স্লাইডটা দেখবো সেটা হচ্ছে এখানে বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট নয়, এখান থেকে প্রশ্ন অনেকবার এসেছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। বলা আছে কোন বৃত্তের ব্যাস ব্যাসার্ধ, কোন বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ যে কোনো একটা যদি আমরা আর গুণ বৃদ্ধি করি, সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, আর স্কয়ার গুণ বৃদ্ধি পাবে। কোন একটা বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি আমরা আর গুণ বৃদ্ধি করি, ক্ষেত্রফল আর স্কয়ার গুণ বৃদ্ধি পাবে। তো এটা আমরা পড়েছিলাম হচ্ছে বর্গের ক্ষেত্রে। আপনাদের মনে আছে যে বর্গের একটা বাহু যদি আমরা দ্বিগুণ করি, ক্ষেত্রফল হয়ে যায় 4 গুণ। যদি বর্গের একটা বাহুকে আমরা 3 গুণ করি, ক্ষেত্রফল হয়ে যায় হচ্ছে 3 × 9, 9 গুণ। এখানেও সেম, যদি আমরা কোনো একটা বৃত্তের ব্যাসার্ধকে আহ, যদি আমরা 2 গুণ, 3 গুণ, 4 গুণ করি, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে স্কয়ার। যদি বলা হয় 2 গুণ, অ্যান্সার হবে 4 গুণ। যদি বলা হয় 7 গুণ, অ্যান্সার হয়ে যাবে 49 গুণ। তার মানে ব্যাসার্ধ অথবা ব্যাস যাই বলুক না কেন, যদি যে কোনো একটা বলে দেয়, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে কি স্কয়ার আকারে বেড়ে যাবে। তো এখন যদি আমরা প্রমাণ দেখতে চাই, প্রমাণ দেখা সম্ভব। যদি আমরা বলি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, খেয়াল করেন ভালো করে, বলা আছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখন যদি আমরা এই বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে যে পাই আর স্কয়ার আছে, আর আছে, যদি আমরা আরটাকে বাড়াই দিই, অর্থাৎ ধরেন আছে পাই আর স্কয়ার, এটাকে আমি হচ্ছে আর এর মানটাকে 2r করে দিলাম, মানে দ্বিগুণ করে দিলাম, তাহলে প্রথমটা ছিল পাই আর স্কয়ার, আর নতুনটা কি আসবে, পাই, আর এর জায়গায় বসাবো 2r স্কয়ার। তাহলে যদি আমরা এই 2r টাকে ভাঙি, স্কয়ারটাকে ভাঙি, তাহলে 2 দুগুণে 4। দেখেন এখানে আমরা 4টা বেশি পাচ্ছি। অর্থাৎ যদি আমরা হচ্ছে এখানে প্রথমে যদি বৃত্তের ব্যাসার্ধ নেই, বৃত্তের ব্যাসার্ধ নিলে কি আসবে, আর, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ দিয়ে যদি আমরা একটা ক্ষেত্রফল বের করি, সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার, পাই ইন্টু আর স্কয়ার। তো এখন এই যে পাই আর স্কয়ার আছে, তো এখানে আরটাকে আমরা চেঞ্জ করবো, এটাকে আমরা দ্বিগুণ করব, তখন কি হয়ে যাবে, এখানে আর এর জায়গায় বসে যাবে 2r। এখন দেখেন 2r টাকে যদি আমরা স্কয়ার করি, এখানে যদি 2r বসাই ভিতরে, 2r টাকে স্কয়ার করলে হয়ে যাবে 4r স্কয়ার, 2 দুগুণে 4, আর আরটা হয়ে যাবে আর স্কয়ার, 4r স্কয়ার। তো এখানে যে 4r স্কয়ার হয়ে গেল, দেখেন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, 4। তো এখানে হচ্ছে এটা ছিল শুধু পাই আর স্কয়ার, আর এটা হয়ে গেছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার।
তাহলে দেখেন বেড়ে গেছে কয় গুণ, 4 গুণ। যদি আমি এখানে ব্যাসের মানটা বসাই সিমিলারলি এটাও কি হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। তার মানে কোন একটা বৃত্তের ব্যাস যদি আমরা হচ্ছে বা ব্যাসার্ধ যদি r গুণ বাড়াই, 2 গুণ 3 গুণ 4 গুণ, আর বলতে এখানে 2 3 4 5 6 হচ্ছে বাড়াই, তাহলে কি হবে, ক্ষেত্রফলটা বেড়ে যাবে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে হচ্ছে ম্যাথ এসেছে পরীক্ষায়। তো এখানে দেখেন এটা এই যে এই এটা বিসিএস এর একটা ম্যাথ। তো প্রশ্নে বলা আছে যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করি সেক্ষেত্রে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল হয়ে যাবে 3 × 9 অর্থাৎ 3 স্কয়ার। পরের প্রশ্নে বলা আছে বৃত্তের ব্যাস যদি 4 গুণ বৃদ্ধি করি ক্ষেত্রফল কি হবে। তো বৃত্তের ব্যাস যদি আমরা 4 গুণ করি ক্ষেত্রফল হয়ে যাবে 4 4 16 গুণ। অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন কয়েকজন প্রশ্ন দেখার সাথে সাথে, গুড। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বৃত্তের ব্যাস বা হচ্ছে ব্যাসার্ধ যে কোনো একটা যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, মানে একটা যদি বাড়াই সেক্ষেত্রে ক্ষেত্রফলটা স্কয়ার হয়ে যাবে। এর পাশাপাশি এর সাথে আরেকটা ম্যাথ আছে সেটা আমরা একটু দেখি। এটাও ইম্পর্টেন্ট। এখানে বলা আছে বৃত্তের ব্যাসের অনুপাত, দুইটা বৃত্ত আছে, তো দুইটা বৃত্তের যে ব্যাসের অনুপাত সেটা হচ্ছে 3:2 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখেন বৃত্তের বলা আছে ব্যাসের অনুপাত 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখন এখানে ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক বিষয় না, ক্ষেত্রফলটা অটোমেটিক স্কয়ার হয়ে যাবে। কেন দেখেন কেন স্কয়ার হবে, আমরা দেখলাম যে ক্ষেত্রফলের যে সূত্র আছে সেখানে আছে পায়ার স্কয়ার, পায়ার স্কয়ার। তো এখানে আর স্কয়ার আছে, আর স্কয়ার। তো এখানে আর বলুক আর 2r বলুক, মানে হচ্ছে ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, যাই বলেন না কেন ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে পাই আর স্কয়ার, আর এর মানটা বের করতে হবে। আপনি যদি আর এর মান বাড়ান 2 গুণ, তাহলে এটা এই আর এর মানটা যখন এখানে বসবে 2r হয়ে যাবে স্কয়ার। যদি ব্যাসও বসান, তো ব্যাস যদি আপনি বাড়ান সেটাও কি হবে, অটোমেটিক বেড়ে যাবে। তার মানে যদি আমরা এখানে 3:2 বলি, যে দুইটা বৃত্তের দেয়া আছে ব্যাসের অনুপাত 3:2, তাদের ক্ষেত্রফল অনুপাত কত। ক্ষেত্রফল করতে গেলে যে এই মানটা এটা স্কয়ার হয়ে যাবে, এই 2 মানটা এটাও স্কয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 9:4। তো এখানে ব্যাস না বলে যদি ব্যাসার্ধ বলতো তাহলে কি হতো, অ্যান্সার 9:4ই হতো। তার মানে আমি যদি প্রশ্ন বলি যে বৃত্তের ব্যাস আর দুইটা বৃত্তের ব্যাসের অনুপাত হচ্ছে 5:3, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। 5:3 বললাম, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত। 5:3 বলে 5 কে স্কয়ার করলে হয় 25, আর 3 কে স্কয়ার করলে হয় 3 × 9, তাহলে অ্যান্সার হবে 25:9। আবার যদি এখানে ব্যাস না বলে হচ্ছে ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধ যদি বলি যে যদি দুইটা বৃত্তের একটা ব্যাসার্ধ হচ্ছে 5 আর একটা ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে অ্যান্সার হবে সেম, 5 5 25 আর হচ্ছে 3 × 9, 25:9। তাহলে এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে আমাদের বেসিক থেকে, অর্থাৎ আমরা যে বেসিক গুলো পড়লাম সেই বেসিক থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে হচ্ছে আহ, আমরা যেটা দেখবো, এরপরে আমরা হচ্ছে বৃত্তের সমীকরণ দেখব। তো বৃত্তের যে সমীকরণ আছে এটা হচ্ছে আমাদের আজকের মতো লাস্ট টপিক। আমি বৃত্তটাকে পরের ক্লাসে নিয়ে যাচ্ছি যেন ম্যাথ গুলো আর একটু ভালো করে করতে পারি। আজকে করাতে পারবো কিন্তু আপনাদের জন্য বেশি ফুলফিল হবে না। আমি এটাকে পরের ক্লাসে নিয়ে ম্যাথ গুলো আরো বিস্তারিত ম্যাথ করাবো কিছু। থিওরিটা আমাদের শেষ হয়ে গেছে, আজকে শুরুর দিকে থিওরি শেষ। তো এখন আমরা হচ্ছে আসলে ম্যাথের মধ্যে চলে আসছি। তো এখানে বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে, অর্থাৎ কোন একটা বৃত্তের সমীকরণ যদি আপনি তৈরি করতে চান, মানে একটা বৃত্তের চিত্র দেখে আপনি সমীকরণ বানাবেন অথবা একটা সমীকরণ থেকে চিত্র আঁকবেন, তো এই সমীকরণ বানানোর জন্য যে সূত্রটা সেটা হচ্ছে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। এখন এই x মাইনাস এইচ এটা কি আর y মাইনাস কে এটা কি, এটা আমরা একটু জানবো। এখানে এইচটা হচ্ছে এইচ আর কে, এইটা এই দুটো হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। সবাই একটু লিখে নিতে পারেন যে এইচ আর কে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো কেন্দ্রের স্থানাঙ্কটা আসলে কি, স্থানাঙ্কটা কি সেটা আমরা একটু বুঝি। তো ধরেন এটা একটা বৃত্ত, তো তার আগে আমরা একটু স্থানাঙ্ক কি এটা বুঝে আসি। ধরেন আমি কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করব, ঠিক আছে। ধরেন একটা বিন্দু আছে এখানে, এখানে একটা বিন্দু আছে, এখানে ধরেন একটা বিন্দু আছে। তো এই বিন্দুটার অবস্থান করতে গেলে আমাকে কি করতে হয়, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আমরা হচ্ছে প্রথমে এক্স অক্ষে যাই, সেখান থেকে আমরা আস্তে আস্তে ওয়াই অক্ষে উঠি। প্রথমে যাই এক্স অক্ষে তারপর ওয়াই অক্ষে। আমি যদি বলি যে একটা বিন্দু আছে হচ্ছে এখানে, এই জায়গাতে আছে, তাহলে আমরা এখানে হিসাব করবো যে এদিকে কয় ঘর দূরে, তখন আমরা হিসাব করে বের করি 1 ঘর 2 ঘর, তাহলে এদিকে আসছে হচ্ছে 2 মিটার দূরত্ব বা 2 সেন্টিমিটার দূরত্ব। আমি বললাম যে এদিকে হচ্ছে 2 সেন্টিমিটার দূরত্ব। আবার এইদিকে ধরেন হচ্ছে আমরা হিসাব করলাম যে উপরে 1 ঘর 2 ঘর 2 সেন্টিমিটার দূরত্ব। তাহলে এই যে এই এক্স অক্ষের উপরে গেল 2 সেন্টিমিটার, আবার ওয়াই অক্ষের উপরে গেল 2 সেন্টিমিটার। তাহলে যদি আমরা বলতে চাই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত বা এটার অবস্থান কোথায়, তাহলে আমরা বলবো হচ্ছে 2,2। এর মানে হচ্ছে এক্স অক্ষের দিকে 2 ঘর, ওয়াই অক্ষের দিকে হচ্ছে সে 2 ঘর দূরে আছে।
তখন হচ্ছে আমরা কি করব, তার অবস্থানটা পেয়ে যাব। এখন আমরা যখন আমরা আমরা আমাদের জায়গায় যারা যেখানে বসে আছি, তো আমরা সবাই অবশ্যই রুমের মধ্যে আছি। তো এই রুমের মধ্যে যদি আমরা হিসাব করি, তাহলে রুমের আমরা যদি দেয়ালগুলোকে ধরি হচ্ছে আমাদের এখানকার এক্সিস গুলো, এই যে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে এই দেয়ালগুলোর সাপেক্ষে আমাদের একটা অবস্থান আছে। হয় আমরা হচ্ছে আমি যে দেয়ালটা ধরবো সেখান থেকে আমরা হয় দূরে আছি, নাহলে কাছে আছি। তাহলে আমাদের যে অবস্থানটা, এটাকে বলা হয় স্থানাঙ্ক। তো এখন বৃত্তের ক্ষেত্রে কি হবে? তো বৃত্তের ক্ষেত্রে যেটা হবে, এখানে আমাদের সমীকরণটা যেটা বলা আছে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এখন এখানে এইচ টা হচ্ছে আর কেটা, এই দুইটা হচ্ছে আপনার কেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ কেন্দ্রটা ঠিক যে জায়গাতে আছে সেটা স্থানাঙ্ক। তো এখন দেখেন আমরা এখানে যে বৃত্তটা আঁকছি, তো এই বৃত্তটা যদি আমরা এখানে একটা অক্ষের মধ্যে বসাই, আমরা যদি একটা অক্ষের মধ্যে বসাই, এরকম ধরেন এখানে একটা অক্ষ আছে, এরকম একটা অক্ষ আছে। এখন এই আহ, বৃত্তটার যে এটার যে কেন্দ্রটা আছে, তো এই কেন্দ্রটা এই অক্ষর থেকে যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে এই কেন্দ্রটার কোনো একটা অবস্থান অবশ্যই আছে। এক্স অক্ষে অবস্থান আছে, ওয়াই অক্ষে অবস্থান আছে আছে তাহলে এই যে অবস্থানটা, তো এই যে অবস্থানটা, সেই অবস্থানটার যে এক্স অক্ষের যে স্থানাঙ্কটা, এই এইচটা হচ্ছে এক্স অক্ষের দিকে মান, আর ওয়াই কেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে মান, আর আরটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। এখন এই যে এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তো এখন যদি আমরা হচ্ছে এখানে বলি যে এই যে এইচ আর কে এটা 0 0, যদি বলি এইচ আর কে হচ্ছে 0 0, অর্থাৎ বৃত্তটা তাহলে কোথায় চলে যাবে বলেন? যদি আমরা এখানে একটা অক্ষ আঁকি, আমি যদি বলি যে বৃত্তটা আছে এই জায়গাতে, এইদিকে আছে এইচ ঘর দূরে, আর এদিকে আছে কে ঘর দূরে। আমি সব বললাম এদিকে আছে এইচ ঘর দূরে, আর ওইদিকে আছে কে ঘর দূরে। তাহলে এইদিকে আমরা যাব হচ্ছে এইচ, খেয়াল করেন এদিকে যাব এইচ, আর এইদিকে যাব হচ্ছে কে। তাহলে প্রথমে আমরা এইচ পর্যন্ত আসলাম, এইচ পর্যন্ত আসলাম, আসার পরে হচ্ছে একটু উপরে যাব, কে পর্যন্ত যাব, যাওয়ার পরে আমরা এখানে পাবো কে। তো কে পাওয়ার পরে এইটা আমরা পেয়ে যাবো হচ্ছে বৃত্তের কেন্দ্র। তখন আমরা কি করবো, এখানে একটা বৃত্ত এঁকে নিব। এই যে বৃত্তটা আঁকলাম, তো এই যে বৃত্তটা আঁকলাম, আঁকার জন্য আমাদের এইচ আর কে এর মানটা লাগছে। তো তখন এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তো এটা হচ্ছে আমাদের আর। এখন যদি হচ্ছে আমি দ্বিতীয় সমীকরণের কথাটা বলি, যদি আমরা এই সমীকরণের কথা বলি, তখন যেটা হবে, বৃত্তটা ঠিক এই জায়গাতে বসে যাবে, মানে ঠিক এই জায়গাতে বসে যাবে। এর কারণটা কি দেখেন, এর কারণটা হচ্ছে বলা আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে এইচ এর মান নাই, কে এর মান নাই। তাহলে আমি বলতে পারি যেহেতু এটা নাই, যেহেতু এটা এখানে নাই, তার মানে এটা হচ্ছে জিরো। আবার এখানে নাই মানে হচ্ছে কি জিরো, অর্থাৎ কিছু নাই মানে কি এখানে জিরো আছে। তাহলে আমি ধরতে পারি এইচ এর মান জিরো, কে এর মান জিরো। তাহলে দেখেন এখানে এইচ এর মান জিরো মানে হচ্ছে এটা এখানে বসে থাকবে, কে এর মান জিরো মানে এখানে বসে থাকবে, তার মানে এই সেন্টারটা এখানেই আছে। তো এইটাকে বলা হয় মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, অর্থাৎ এক্সিস এর মধ্যে মূল যে বিন্দুটা, মূল বিন্দু মানে হচ্ছে এইটা, এই বিন্দুটা। তো যদি কোনো একটা বৃত্ত মূল বিন্দুগামী হয়, সেক্ষেত্রে এইচ এর মান আর কে এর মান শূন্য হয়, এইচ এর মান আর কে এর মান শূন্য হয়। তখন সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। দেখেন এখানে আপনি যদি অটোমেটিক এইচ এর মান জিরো বসাইতেন, তাহলে হয়তো এক্স মাইনাস জিরো, জিরো তো আমরা লিখতাম না, তখন হয়ে যেত এক্স স্কোয়ার। আবার ওয়াই মাইনাস জিরো স্কোয়ার, তখন আমরা জিরোটা লিখতাম না, তখন হয়ে যেত ওয়াই স্কোয়ার। তখন সমীকরণটা যেটা পেতাম আমরা, তখন হয়ে যেত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে যেটা আমরা খেয়াল করলাম, সেটা হচ্ছে এখানের যে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ আছে, তার আগে যে মানটা আছে, বৃত্তের সাধারণ সমীকরণ আছে, সাধারণ সমীকরণ হচ্ছে যে কোনো অবস্থানের জন্য, অর্থাৎ এক্সিস এর কোন জায়গায় বসবে সেটা ইম্পর্টেন্ট না, এইচ এর মান আর কে এর মান যা দেওয়া থাকবে তার উপর নির্ভর করে হচ্ছে বৃত্তটা অবস্থান করবে। এখন এইখানে সবাই একটু ভালো করে খেয়াল করেন, এখানে মাইনাস দেওয়া আছে, এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে। তার মানে যদি আপনি কোনো একটা সমীকরণ বানাতে যান, বৃত্তের সমীকরণ, তখন এক্স এর পাশে মাইনাস নিতে হবে, ওয়াই এর পাশে মাইনাস নিতে হবে। মাইনাস দেওয়া না থাকলে বানাই নিতে হবে, মাইনাস দেওয়া না থাকলে বানাই নিতে হবে। কেমন? যদি বলা থাকে যে হচ্ছে আপনার এখানে এক্স প্লাস কোন একটা সমীকরণ দেওয়া আছে, ধরেন আমি পরের স্লাইডে দেখাই, এই সমীকরণটা সবাই খেয়াল করি, এটা হচ্ছে 31তম বিসিএস এর প্রশ্ন। এখানে বলা আছে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার সমান 100। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো আপনারা একটু যারা বুঝতে পেরেছেন অ্যান্সারটা একটু লিখে দেন। এই সমীকরণ থেকে বলা আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন কেন্দ্রের স্থানাঙ্ক মানে কি, এইচ আর হচ্ছে কে এর মান। আমরা একটু আগে দেখলাম কেন্দ্রের স্থানাঙ্ক মানে হচ্ছে এইচ আর কে এর মান। তো এখান থেকে আপনারা এইচ আর কে এর মানটা বের করে আমাকে বলবেন যে এইচ আর কে এর মান কত। বলবেন এইচ আর কে এর মানটা কত। অ্যান্সার চলে এসেছে।
অ্যান্সার আমি একজন অ্যান্সার পেয়ে গেছি। তো আরেকজন অ্যান্সারও চলে আসছে। আচ্ছা, এখানে কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে দেখেন, আমরা আমাদের সমীকরণের সাথে মিলাবো। সমীকরণ ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। এইটুকু ঠিক আছে, সমস্যা নাই। তো এইখানে কি সমস্যা হয়ে গেছে, এখানে হওয়ার কথা ছিল ওয়াই মাইনাস থ্রি। তো আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে আমরা এটাকে মিলাবো মানে বানাবো। তো এটাকে বানানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি এটাকে এটার সাথে মিলাতে চাই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। ধরেন আমি যদি দুইটা মাইনাস নেই, ওয়াই মাইনাস, তারপর হচ্ছে যদি মাইনাস থ্রি দেই, দেখেন আমি যদি এভাবে লিখি ওয়াই মাইনাস মাইনাস থ্রি, তাহলে কিন্তু লেখা সম্ভব। কারণ হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, অটোমেটিক প্লাস হয়ে যাবে। তো আমাদের সমীকরণ ছিল ওয়াই প্লাস থ্রি, কিন্তু আমরা এটা কি করলাম, মিলানোর জন্য আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য আমরা কি করলাম, বাইরে একটা মাইনাস আনলাম। তাহলে এখন দেখেন এক্স মাইনাস এইচ, তাহলে এইচ এর মান হচ্ছে চার। মাইনাসটা তো সূত্রের, এক্স মাইনাস এইচ, তাহলে এইচ এর মান হচ্ছে চার। আবার ওয়াই মাইনাস কে, কে এর মান হচ্ছে এখানে মাইনাস থ্রি। তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ফোর মাইনাস থ্রি, মানে ফোর কমা মাইনাস থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে কি ফোর কমা মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তার মানে যে সমীকরণ থাকবে সেখান থেকে আমরা কি করব, আমরা সমীকরণ থেকে দেখবো যে হচ্ছে সূত্রটা মাইনাসে দেওয়া আছে কিনা, না দেওয়া থাকলে আমরা সেটাকে মাইনাস ক্রমে বানাই নিব। এখন যদি এখান থেকে আমি প্রশ্ন করতাম যে এখানে বৃত্তের ব্যাসার্ধটা কত, আমি যদি প্রশ্ন করি বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার। তো এখানে স্কোয়ার দেয়া নাই, আমরা স্কোয়ার বানাবো। যদি আমরা স্কোয়ার বানাতে যাই তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দশ স্কোয়ার বানাতে পারি, একশোটাকে বানাতে পারি দশ স্কোয়ার। অনেক একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন, গুড। আরেকজন রাজিয়া আপু অ্যান্সার দিয়েছেন, ওকে। যেটা বলছিলাম ব্যাসার্ধ দশ স্কোয়ার, অর্থাৎ আমি যদি হচ্ছে একশোটাকে ভেঙে স্কোয়ার আকারে লিখি তখন হয়ে যাবে দশ স্কোয়ার। এই দশ স্কোয়ারের আর স্কোয়ার মানে দশ, দশ হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হচ্ছে দশ হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে সমীকরণ থেকে প্রশ্ন আসলে এইভাবে প্রশ্ন আসতে পারে, আপনাকে বলবে কেন্দ্রের স্থানাঙ্ক কত, অথবা বলতে পারে হচ্ছে ব্যাসার্ধ কত, অথবা আপনাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে। এভাবেও অনেকবার প্রশ্ন এসেছে যে বৃত্তের সাধারণ সমীকরণ কি, তাহলে আমরা বলবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তারপরে যদি বলা হচ্ছে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণটা কি, তাহলে আমরা বলবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তো আমাদের আজকের ক্লাসটা এখানেই থাকবে। বৃত্তটা আমরা পরের ক্লাসে নিয়ে যাচ্ছি, পরের ক্লাসে ইনশাআল্লাহ বৃত্তের বাকি অংশটা আমরা পড়বো। আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন